এখানে দেখিস না কি বলছে প্র্যাকটিস করে বেরিয়ে যা পারলে বেরিয়ে আর তার জন্যই আজকের এই আয়োজন। এরপরে আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে ওঠার পেছনে যে ইতিহাস সে বিষয়ে বলবেন আমাদের শোনাই। ম্যাম অনুরোধ করে আমি আজকে যে দিনটা পালন হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম বলে গেছেন মেয়েরা গান গেয়ে একটা ঘটনাকে সূত্র ধরে যে ঘটনার সঙ্গে জড়িত বাংলা ভাষা, সেই ঘটনা আসলে শুধু ভাষা নয়, এটা এক ধরনের সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, যেটাকে পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলছেন কালচারাল ইম্পেরিয়ালিজম। সেই সাম্রাজ্যবাদের অত্যাচারটা হয়েছিল ভারতের বাংলা ভাষার, সেই অত্যাচারের প্রতিবাদেই আন্দোলন এবং তারা শহীদ হয়েছিল। এই বিষয়টাকে সূত্র ধরে 1999 সালে সিদ্ধান্ত হয়েছে ইউএনওতে যে এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এবং এই 2026-এ আমি এই কয়েকদিন আগেই সার্চ করে দেখছিলাম, ইউএনও কিন্তু অনেকগুলো পরিকল্পনা নিয়েছে যে কেন মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে গোটা পৃথিবীতে গুরুত্ব সহকারে পালন করতে হবে। সেই কারণগুলোর মধ্যে প্রধান কারণ আজকের যে একেবারে হিংসা বিধ্বস্ত দ্বন্দ্বে লিপ্ত যে পৃথিবী, গোটা পৃথিবী নানাভাবে দ্বন্দ্বে লিপ্ত, সেই দ্বন্দ্বলিপ্ত পৃথিবীকে একটু সুন্দর করার জন্য ইউএনও এই সিদ্ধান্তগুলো প্রকাশ করেছে। আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন দুটো বিষয় এখানে খুব গুরুত্ব দিয়েছে। ভাষা মানে শুধু বাহন বা একটা কোনো বিশেষ প্রতীক, শুধু তাই নয়, ভাষার একটা অনেক বড় ক্ষেত্র, একটা প্রসারিত ক্ষেত্র, সেটা হচ্ছে সংস্কৃতি। সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা শুধু না, সুন্দরভাবে সকলের সব সংস্কৃতির মধ্যে আদান প্রদান এবং যুক্ত করা, এটাই হচ্ছে ভাষার একটা বৃহত্তর কাজ। সেই কাজটা যাতে সুষ্ঠুভাবে হয়, যদি আমরা সত্যি যুক্ত হতে পারি, তাহলে এই ভাষার মাধ্যমেই হতে পারে। এই বিষয়টাকে মনে রেখে মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই দিনটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইংরেজিতে যদি কথাটা বলি, আমরা দুটো কথা বলি, কমিউনিকেশন অ্যান্ড কানেকশন। কমিউনিকেশন যেটা যোগাযোগ, সেই যোগাযোগের জন্য আমরা একটা আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিকে স্বীকৃতি দিয়ে থাকি। যোগাযোগ স্থাপন সেটুকু গুরুত্ব আছে, কিন্তু শুধু যোগাযোগে তো হয় না। এই যে আজকের দিনে এত যোগাযোগ, আমাদের হাজার হাজার ফেসবুক ফ্রেন্ড, অনেক তাহলে আমাদের সঙ্গে কি এত হলো, কিন্তু
পারছি কি আমরা? কানেক্টেড, কানেকশন ইজ ডিফারেন্ট ফ্রম কমিউনিকেশন। এই কানেক্টেড, এই যুক্ত হওয়ার জন্য দরকার কিন্তু মাতৃভাষা। এই যুক্ত হওয়ার বিষয়টাকে ইউনাইটেড নেশন খুব গুরুত্ব দিয়েছে এবং এই যুক্ত হওয়ার জন্যেই মাতৃভাষার আন্তর্জাতিক ভাবে মাতৃভাষা দিবস স্বীকৃত। এই যুক্ত হওয়া নিয়ে ইউএনও যে পত্র প্রকাশ করেছে সেখানে কয়েকটা বিষয় খুব ভালোভাবে উঠে এসছে। একটা হচ্ছে বহু সংস্কৃতিবাদ, ভাষা ভাষা দিয়ে সংস্কৃতিগুলোকে যোগসূত্র করা যায় আর আমরা সম্মান করতে শিখি। আমরা যদি সব ভাষাকে অ্যাকসেপ্ট করতে পারি, গ্রহণ করতে পারি, শিখতে হবে না, এটা খুব কঠিন কাজ, কিন্তু আমরা মেনে নিতে পারি যে হ্যাঁ, প্রত্যেকের নিজের ভাষায়, মাতৃভাষায় কথা বলার অধিকার আছে। এইটা যদি আমরা মনের প্রাণে বিশ্বাসের জায়গায় আনতে পারি, আমাদের বিশ্বাস নেই, সেই বিশ্বাসের জায়গায় আনলেই তবে কিন্তু আমরা ওই ঠিক মানুষে মানুষে যুক্ত হতে পারব, বিশ্বর সাথে যোগ হতে পারব। বিশ্বর সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমার। অর্থাৎ বৃহত্তর বিশ্বে যুক্ত হতে গেলে মাতৃভাষার প্রকাশ ক্ষমতা, মাতৃভাষায় প্রকাশ করার স্বাধীনতা আমাদের খুব জরুরি। এই বিষয়টা মনে রেখেই কিন্তু আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে উঠেছে 21শে ফেব্রুয়ারি। সূত্র একটি ঘটনা, যার কেন্দ্রবিন্দু বাংলা ভাষা। তা সেই হিসেবে বাংলা ভাষায় কথা বলতে পেরে আমরা যেন গর্বিত অনুভব করব। আর একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করছি। আমি প্রিন্সিপাল ম্যাডাম একটা গল্প ঘটনা যেটা ঘটছে চারদিকে বললেন যে হয়তো কোথাও 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 শোনা যাচ্ছে, মানে আমাদের প্রেস, পাবলিক, সোশ্যাল মিডিয়া এগুলো বলছে যে বাংলা ভাষায় কথা বললে নাকি নির্যাতন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। গতকালকের ঘটনা, বাসে করে যাচ্ছিলাম, সামনে দুজন মা, তাদের সন্তানরা 3 বা 4-এ পড়ে। এই অঞ্চলেরই অত্যন্ত খ্যাতনামা একটি কনভেন্ট স্কুল। তাদের গল্পের বিষয়বস্তু ছিল তাদের অন্য একজন, মানে তাদেরই সন্তানের কোনো সহপাঠী শাস্তি পেয়েছে। টিফিন টাইমে বাংলায় কথা বলার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং সেটা কোথা থেকে ধরা পড়ল? টিফিন টাইমে যে বাচ্চারা বাংলায় কথা বলছিল এটা ধরল কে? প্রিন্সিপাল ম্যাডাম স্কুলে সিসিটিভিতে দেখেছে তারা বাংলায় কথা বলছে এবং সেই ক্লাসে যিনি ক্লাস টিচার তাকে ডেকে সেই মেয়েটিকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো এইটা যখন আমি শুনছি একদম কাছাকাছি বসে, আমি তো আর থাকতে পারিনি, আমার প্রতিবাদী সত্তা জেগে উঠেছে। আমি তখন ওই মাদের বললাম, এটা কি কথা? তারা ফ্রি টাইমে, তারা কোনো ক্লাসও হয় না, নিজেদের মধ্যে কথা বলতে পারবে না, আদান প্রদান করতে পারবে না, এটা তো তাদের খেলার সময় না। আসলে ওরা খুব চেষ্টা করছে তো যাতে ইংলিশটা ভালো বলতে পারে। এটা হচ্ছে অভিভাবকদের বাঙালি। নমস্কার, আমি তনুশ্রী ঘোষ, বাণিজ্য বিভাগের ছাত্রী। আজ মাতৃভাষা দিবসের দিন আমি আজকে ভবনভূষণ মজুমদারের একটি কবিতা বাংলা যখন আসে না পাঠ করে আপনাদের
জানেন দাদা, আমার ছেলের বেঙ্গলিটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চান বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের? মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট অ্যান্ড সাইন্টিফিক, বেঙ্গলি গ্ল্যামারলেস। ওদের প্লেস এর কাছে। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান্টারি, সঙ্গে বেশি কাজ জ্বলে যায়, একঘেয়ে আর ধ্যান ধ্যান। কিসের বড়, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলিতে? ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিক, শব্দের ভাষা দারুণ ভাষা। বেঙ্গলি ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএমপিসি। এই ভাষাটাই হলেও বেশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়ে নাকি একলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃমুগ্ধ। মায়ের মায়ের বড়ই অভাব, পুত্র হয় স্বভাব। ওই বুঝলেও টেস্টটা বোধ হয় না। বাংলা তাই ভাষা না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরাপত্তা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি ঘনিষ্ঠ, শব্দ যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেতা। মাইকেল ধরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। আমি বাংলার বাংলায়, আমি আমার আমি গেছি এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় বাংলায়, আমি বাংলায় বাংলায়, আমি আমার আমি গেছি এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় মারি সুর, আমি এই বাংলার আওয়াজে দিচ্ছি একটা রূপ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা গানের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার রূপ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা গানের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, আমি বাংলায় আমি বাংলার কথা, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, আমি বাংলায় ভাবি উল্লাসে, তুমি বাংলায় ভাবা। আমি শহরে শুনে খেপে গিয়ে বলি বাংলায় চিৎকার। বাংলা আমার তৃপ্ত স্লোগান, সিন্ধু দিয়ে আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার রূপ। বাংলা আমার তৃপ্ত স্লোগান, সিন্ধু দিয়ে আমি একবার
ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তাই হাত ধরে সহায় মানুষের কাছে বসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তাই হাত ধরে সহায় মানুষের কাছে বসি আমি যা কিছু মহান করেছি অন্য স্রোতার এসে কেন নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় আমার সুষমার জল চিত্ত আমি বারবার দেখি বাংলা প্রাণঘোষণা হতে নির্বাসিত কবি সুন্দরী শ্রীভূমি রবীন্দ্রনাথের শ্রীভূমি বা শ্রীক্ষেত্র বা সিলেট সম্পর্কিত একটি কবিতার সঙ্গে সংগঠে আজকের আলোচনা। আমরা 21শে ফেব্রুয়ারির কথা প্রত্যেকেই জানি এবং বহু আলোচিত বহুভাবে দীর্ঘদিন ধরে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পর্যবেক্ষিত। কিন্তু আরেকটি যে ভাষা সংগ্রাম রয়েছে আমাদের এই ভারতবর্ষে বরাক উপত্যকায় 19শে মে 11টি প্রাণ, 1972-এ একটি প্রাণ, 1986-তে আরও 2টি প্রাণ চলে গিয়েছে। এই ভাষা সংগ্রাম সেটি ততটা আলোচিত নয়, যদিও 15-20 বছর ধরে বাঙালি পালন করে, কিন্তু সেভাবে জনমনে এর তাৎপর্য, প্রাসঙ্গিকতা এবং এর অবদান ঠিক সেভাবে আমাদেরকে স্পর্শ করেনি। তাই আমি 19শে মে ভাষা সংগ্রাম 1961 সালের 19শে মে বরাক উপত্যকায় বর্তমান আসামের দক্ষিণাংশে কাছাড় অর্থাৎ যার হেডকোয়ার্টার শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দি সব নিয়ে যে বরাক উপত্যকা অর্থাৎ বরাক নদী সমতলে এসে সুরমা এবং কুশিয়ারা এই দুটি উপত্যকা দুটির মতো ভাগে বিভক্ত হয়ে যে সমতল ক্ষেত্রটি সৃষ্টি করেছে, এটি বহু প্রাচীন বরাক উপত্যকার ইতিহাস, যেটা বাংলারই একটা সম্প্রসারিত অংশ। মানে আমাদের এই বঙ্গভূমি, আমাদের যে বৃহত্তর বঙ্গ, তারই সম্প্রসারিত উত্তর পূর্বাঞ্চলের নাম বরাক উপত্যকা। তো 1874 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন নিজের
রাজনৈতিক মুনাফা, রাজস্ব খাতে আয় বৃদ্ধি ইত্যাদি প্রয়োজনে একে আসামের সঙ্গে সংযুক্ত করে দিয়েছিল। তার আগে পর্যন্ত 1873 পর্যন্ত কিন্তু সেটি বঙ্গেরই অন্তর্ভুক্ত ছিল। এরপরে আবার 47-এ দেশভাগ, 46-এই মোটামুটি স্থির হয়ে যায় যে শ্রীহট্ট, সেখানে একটি গণভোট নেওয়া হবে। যারা পশ্চিমবঙ্গ মুক্তির জন্য আবেদন করবে, সেই ভোট দান করবে, তারা পশ্চিমবঙ্গে থাকবে, বাদ বাকি অংশ চলে যাবে বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ববঙ্গের অন্তর্ভুক্ত হবে, এবং সেটা হয়েও যায়। কিন্তু যা হয়, দেশভাগের পরে দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলন ইত্যাদির পরে শ্রীহট্টবাসী দলে দলে কিন্তু ওই আসামই আবার ফিরে আসে, এবং অসমীয়াদের সঙ্গে প্রাথমিক অবস্থায় যদিও এই অনসমীয়া সম্প্রদায়, এই বাঙালি সম্প্রদায় সৎভাবে ছিল, কিন্তু আস্তে আস্তে বাঙালির যে প্রশাসন, যে সাংস্কৃতিক অগ্রসরতা, সেই অগ্রসরতা থেকে অসমীয়ারা ভয় পেয়ে যায়। কেননা জাগরণ অনেকভাবে সাংস্কৃতিক সমৃদ্ধি করে দিয়েছিল বরাক উপত্যকাবাসীর মধ্যে। ঠিক ততটাই অগ্রসরতা কিন্তু অসমীয়াদের ছিল না। তো ফলে এই নিজেদের কোণঠাসা অবস্থানের ভয়ে শুরু হয়ে যায় ওই বঙ্গাভেদা আন্দোলন। দিন দিন এই আন্দোলনের মাত্রা বৃদ্ধি পায়, এবং 1960 সালে সেই কুখ্যাত বিলটি অসম সরকার পাশ করিয়ে দেয়, যে অসমে আসাম ইজ ফর অ্যাসামিস, আসামে অসমীয়া ভাষায় একাধিপত্য লাভ করবে, বাংলা নয়। যদিও সংখ্যার নিরিখে বৌদ্ধিক সাংস্কৃতিক অগ্রসরতার ক্ষেত্রে বাঙালি অনেক এগিয়ে ছিল অসমীয়াদের তুলনায়। তো 1960-এ এই যে বিল পাস, তারপরে আন্দোলন ফলে যখন যে অনেক বেশি বৃদ্ধি পায়, আন্দোলনের তীব্রতা মাত্রা বৃদ্ধি পায়। সুরমা উপত্যকা সাহিত্য সম্মেলনী, কাছাড় গণসংগ্রাম পরিষদ ইত্যাদি বিভিন্ন সংগঠন গড়ে ওঠে, পদযাত্রা শুরু হয়। মানে 60-এর পর থেকেই কিন্তু, 60-এর অক্টোবর এটা হয়েছিল, 10ই অক্টোবর, তারপর থেকেই কিন্তু বহুভাবে আন্দোলনের তীব্রতা, ধরন মাত্রা ইত্যাদি বৃদ্ধি পায়। এবং শেষমেশ যখন কোনো দাবি মানছে না, যে কেন বাংলাকেও কেন সরকারি ভাষা রাখা হবে না, যেখানে এত দীর্ঘদিনের একটা উত্তরাধিকার বাঙালি বহন করে নিয়ে চলেছে বরাক উপত্যকায়। তো সেই কোনোভাবেই যখন দাবি মানা হয় না, তখন ঠিক করা হয় যে 1961 মে মাস থেকে সর্বাত্মক হরতাল, বন্ধ, ধর্মঘট নানা ইত্যাদি বিভিন্ন কার্যসূচি নেওয়া হয়। এবং ওই যে অসমীয়া রাজশক্তি, পুলিশ, মিলিটারি, RPF, CRPF, নানা ধরনের সমগ্র বাহিনীর মিলিত প্রতিরোধ একদিকে, আর একদিকে হচ্ছে নিরস্ত্র সাধারণ মানুষের মরণপণ, সর্বস্বপণ সংগ্রাম। তো আসামের শিলচর, বর্তমানে যেটাকে ভাষা শহীদ স্টেশন বলে অভিহিত করা হয়, সেই শিলচর স্টেশনে 11 জন ভারতী রেল লাইনকে আঁকড়ে ধরে পড়ে থাকে, যে কিছুতেই তারা, এবং ওই দিন সারাদিনই হরতাল। তো ভোরের ট্রেনটা একমাত্র পাস করিয়ে দেওয়ার ইচ্ছা ছিল সরকারি কর্তৃপক্ষের, কিন্তু সেই ট্রেন তারা যেতে দেয়নি। এবং কোনোভাবেই যখন কাদানে গ্যাস, লাঠি, বেয়োনেট চার্জ ইত্যাদি ধরে তাদের কিছু সরানো গেল না, তখন বিকেল 2:30 শুরু হলো গুলিবর্ষণ। এবং তার লক্ষ্যটা ছিল খুব তুচ্ছ এবং ষড়যন্ত্রমূলক। একটা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছিল, পুলিশই আগুন ধরিয়ে দিয়েছিল, যে ট্রাকে ছিল হাত পড়ানো অবস্থায় 4 জন সত্যাগ্রহী। তখন সমস্ত জনতা ক্ষিপ্ত হয়ে যায়, তাহলে তো ওরা পুড়ে মরবে। তখন তারা সঙ্গে সঙ্গে সেই আগুন নিভিয়ে ফেলে, কিন্তু সঙ্গে সঙ্গেই একটু পরে সমস্ত জনগণকে ঠেলে স্টেশন প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে গিয়ে গুলি চালনা শুরু হয়, এবং মুহূর্তে 11 জন লুটিয়ে পড়ে। মুহূর্তে 11 জন নয়, 9 জন লুটিয়ে পড়ে। আর বাকি 2 জন পরের দিন তাদের বীরেন্দ্র সূত্রধর, সত্যেন্দ্র দেব, তাদের দুটি মৃতদেহ পরের দিন আসে, একজনের দুটি স্থান থেকে আরেকজনের একটি পুকুর থেকে। তো এই 11 জনের যে সংগ্রাম, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, এটা কিন্তু কোনো অংশে
ওই পূর্ববঙ্গের ভাষা স্বাধীনতা সংগ্রামের থেকে কম নয়, বরং এর তাৎপর্য আরও অনেক বিশাল এবং ব্যাপক এই কারণে যে সাংস্কৃতিক আগ্রাসন, আধিপত্যবাদ কিভাবে একটা ভাষার কণ্ঠরোধ করছে, একটা ভারতবর্ষেরই একটি প্রদেশে নিরস্ত্র অবস্থায় সংগ্রামরত কয়েকটি মানুষকে, যাদের মধ্যে 16 বছরের বালিকা কমলা ভট্টাচার্য ছিল, তাদেরকে কিভাবে খুন করা হলো। রাষ্ট্রিক সন্ত্রাসের এই নিদর্শন খুব বিরল, মানে কেবলমাত্র একটা ভাষার জন্য, অন্য কোনো দাবি দেওয়া নয় যে বাঙালি ভাষা, বাংলা ভাষাকে বজায় রাখতে হবে। বরাবর ভট্টাচার্য একটি অন্যতম ভাষা রূপে, সরকারি কাজকর্ম পরিচালনার একটি ভাষা রূপে এতটা খালি নৃশংসতা একটা নিজের দেশের সরকার, একটা কোনো একটা নির্বাচিত কংগ্রেস সরকার যে করতে পারে, এটা অভাবনীয়। এবং এটা পরবর্তীকালে আরও অনেকে মারা যায়, অনেক ওইটি পরিচালনার ঘটনায় অনেকে মারা গিয়েছে, কিন্তু আমরা ওই 11 জনের কথা জানি এবং পরে আরও 3 জন, মোটে 14 জনের কথা জানি। তো 1900 ভাষা, মানে 1900 ভাষা সংগ্রামের গুরুত্বটাই এখানে, যে এই যে সুবৃহৎ একটা সভ্যতা, এই যে বাংলা, বাঙালি 1000 বছরের আমাদের ইতিহাস, ভাষিক ইতিহাস, এইটা কণ্ঠরোধ করা, এইটা মানে আসলে সেই বঙ্গভূমিকা নামক সুকুমার সেনের বইয়ের প্রথমেই উচিত হয়েছে যে ভাষা লইয়া জাতি, জাতি লইয়া দেশ। তো যে বঙ্গভাষা নিয়ে বাঙালি জাতি, এবং প্রায় 27 কোটি মানুষ ভারতবর্ষের বাংলা ভাষা, সারা বিশ্বে ছড়িয়ে আছে 5ম বৃহত্তম ভাষা বাংলা ভাষা সারা বিশ্বে। সেই ভাষা, সেই সংস্কৃতি তাকে প্রান্তিবাসী করে দেওয়া ইত্যাদি, এই যে অপচেষ্টা, বিশেষ করে আজকের দিনে যে প্রতি মুহূর্তে বাংলা ভাষার উপরে আক্রমণ, ইংরেজি মাধ্যম স্কুল, ব্যাঙের ছাতার মতো যন্ত্রতন্ত্র বলিয়ে দিয়েছে, এবং বাংলা ভাষা আস্তে আস্তে তার যে সম্মানিত অবস্থান, একটা অত্যন্ত সমৃদ্ধ ভাষা, অত্যন্ত সমৃদ্ধ সংস্কৃতি আমরা অংশগ্রহণ করছি। তো আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে একটা ভালো মানুষ তৈরি করতে গেলে নিজের জাতি, নিজের সংস্কৃতিকে ভুলে চলে না, কোনো অংশে কিন্তু আমরা কম নই। আর 1900 তাৎপর্য, 1900 কথা বারবার স্মরণ করা, নিজেদেরকে বিশেষ করে বাংলা ভাষার চর্চা, বাংলা ভাষার চর্চা করা, একটি জাতি, একটি বাঙালি জাতির আত্মপরিচয় গঠন করা, এবং আজকে যুগের টিকে থাকার এটাই মানুষের প্রাসঙ্গিকতা হিসেবে একটা দুঃখাবহ ঘটনার স্মৃতি বহন করে আনে আমাদের মধ্যে। এবং এই বাংলা ভাষা, এই যে সংগ্রাম, এই সংগ্রাম কিন্তু একটি ভালো জাতি হিসেবে, ভালো মানুষ হিসেবে আমাদের গড়ে তুলতে সাহায্য করে। এটুকুই। ধন্যবাদ ম্যামকে। আমাদের ম্যামকে, প্রিন্সিপাল ম্যামকে আমরা ছেড়ে দিচ্ছি, কারণ ম্যাম খুব ব্যস্ত। এরপরে কবিতা আবৃত্তি, বক্তৃতা আছে কি? আমি অধ্যক্ষা ও সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আমাদের সঞ্চালনে একটি ক্ষুদ্র বক্তব্য উপস্থাপন করছি। মাতৃভাষা হলো প্রাণের ভাষা। মাতৃভাষার সাথে মানুষের নারী জড়িত। মাতৃভাষা আমরা গ্রহণ করি মায়ের ভালোবাসা। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মাতৃভাষা হলো মায়ের দুধের মতো। মাতৃভাষাকে আশ্রয় করে মানুষ তার জীবনের প্রথম পাঠ গ্রহণ করে। এই ভাষায় কবিতা সহজ অধিকার। এই মাতৃভাষায় শিক্ষার প্রধান ভাবনা হওয়া উচিত। জন্মের পর থেকে শিশু যে ভাষা শুনে বা শেখে সেটাই সে বলার চেষ্টা করে, ও সেই ভাষাকে আশ্রয় করে সে বড় হয়, এবং শিশুটি নির্দ্বিধায় তার মনের ভাব, ভালোবাসা, আবেগকে সবার সামনে প্রকাশ করে। মাতৃদুগ্ধ যেমন একটি শিশুর পুষ্টিতে সম্পূর্ণতা প্রদান করে, তেমন মাতৃভাষাও একটি শিশুর সঠিক শিক্ষালাভের পথ প্রশস্ত করে। 1953 সালে রাষ্ট্রবিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা উল্লেখ করে যে শিক্ষার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হল মাতৃভাষা। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীদের শেখার গতি বৃদ্ধি পায় এবং পাঠের প্রতি মনোযোগ তৈরি হয়, ও জটিল চিন্তাভাবনার ক্ষমতা এবং সমালোচনামূলক দক্ষতার বৃদ্ধি ঘটে।
নিজের ভাষায় কথা বলার ও ভাব প্রকাশের স্বাধীনতা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়। এটি সৃজনশীলতা ও কল্পনা শক্তি বিকাশে সাহায্য করে, যা কোনো বিদেশি ভাষাতে অর্জন করা উচিত। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শিক্ষাদের প্রবন্ধে বলেছেন, ইংরাজি আমাদের পক্ষে কাজের ভাষা, কিন্তু ভাবের ভাষা নয়। আসলে ইংরেজি ভাষা হয়তো তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রশস্ত করে, কিন্তু সৃষ্টির ক্ষেত্রে সুগম করতে পারে না। গবেষণায় দেখা গেছে, যারা ইংরেজি ভাষায় নিজেদের ভাষায় দক্ষ, তারা পরবর্তী জীবনে ইংরেজি বা অন্য কোনো বিদেশি ভাষা খুব সহজে আয়ত্ত করতে পারে। মাতৃভাষা শিক্ষাদানের গুরুত্ব যে অপরিসীম, তার কারণগুলি হল মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ফলে ভাষা ও ভাবের মধ্যে একটি যোগসূত্র তৈরি হয়। মাতৃভাষায় করে বিদ্যাকে পূর্ণতা দান করতে। এছাড়াও মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীদের সহজ বোধগম্যতা, মানসিক ও জ্ঞানের বিকাশ, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি পায়। সর্বোপরি মাতৃভাষা হল মানব জীবনের একটি চরম বস্তু, যেটি কিনা প্রত্যেকটি মানুষকে কাল থেকে কালান্তরে ও যুগ থেকে যুগান্তরে প্রভাবিত করে। আমাদের বাংলা ভাষা যে শুধুমাত্র এই বাংলায় হয় এমনটা নয়, বাংলায় কথা বলা হয় এমনটাতেই নয়। যেমন আসামে আছে, ঝাড়খণ্ড, বিহারে আছে, আর পার্শ্ববর্তী পশ্চিমবাংলার যে জেলাগুলি রাজ্যগুলি আছে এমন নয়। দিল্লি বিশ্ববিদ্যালয়েও বাংলা পড়ানো হয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও কিন্তু বাংলা পড়ানো হয়। তাদের এমএ সেখানে কিন্তু আছে বাংলাতে। এরপরে আমাদের পরবর্তী নিবেদন কবিতা আবৃত্তি বাংলা টাংলা বলবে সঙ্গীতা। আমি সঙ্গীতা করে আজ আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস। তো এই উপলক্ষে আমি যদি অপূর্ব দত্ত লেখা বাংলা টাংলা আমি কবি অপূর্ব দত্ত লেখা বাংলা টাংলা আবৃত্তিটি পাঠ করে শোনাচ্ছি। অ্যানুয়ালি রেজাল্ট হাতে বাড়ি ফিরেছে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেয়ে? হিস্ট্রিতে 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক ইট। সায়েন্সে ম্যাথ 900 পেয়ার, only 69। ইংলিশে জাস্ট 92, altogether fine। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁটে দিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলে চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলাটা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না বলে কেউ সব করে হয় বাংলা বইয়ের প্রকাশ। মা বলল, চুপ করে তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ 21শে ফেব্রুয়ারি। প্রথমেই আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি সেই সব শহীদদের প্রতি, যারা তাদের মাতৃভাষার জন্য একদিন নিজেকে উৎসর্গ করেছিলেন, তাদের প্রাণ আহুতি দিয়েছিলেন। আমরা আরও একটি বিষয়ে গৌরব অনুভব করি যে আমাদের মাতৃভাষা বাংলা সাম্প্রতিককালে একটি ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে তার মর্যাদা পেয়েছে, এবং বাঙালি হিসাবে আমরা অত্যন্ত গৌরব অনুভব করি। এবারে আমি আসি যে আমরা সকলে সমবেত হয়েছি আজ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্দেশ্যে। এবার আমরা কেন পালন করব প্রতি বছর, কেন সবাই মিলিত হব যদি এর মধ্যে কোনো আন্তরিক কোনো তাৎপর্য না থাকে? প্রথম কথা হলো, মাতৃভাষা কোনো একটি জাতি বা দেশে মাতৃভাষা জানলেই তবে কিন্তু তার সংস্কৃতি বা তার ঐতিহ্য সেটা মানুষ জানতে পারে। যেমন আমাদের যাদের মাতৃভাষা বাংলা,
সেটা শুধুমাত্র বেশিরভাগটাই জানে যারা আমরা বাংলা নিয়ে চর্চা করি, কিন্তু অনেক মানুষই হয়তো জানেন না যে প্রায় 1000 বছরেরও বেশি আগে এই বাংলা ভাষা যেভাবে জন্ম নিয়েছিল তার তাৎপর্য ছিল আলাদা। সেটা আমরা পাই যে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য যারা ছিলেন তারা রচনা করেছিলেন চর্যা গান, চর্যা গীতি। তার মধ্যে কিন্তু প্রথম বাংলা ভাষার জন্ম, এবং সেই বাংলা ভাষার যে রূপ তার সঙ্গে আধুনিক বাংলা ভাষার কিন্তু কোনো মিল নেই। এবং ধীরে ধীরে প্রায় 1000 বছর ধরে সেই ভাষা বিবর্তিত হতে হতে 19 শতকে আমরা পেলাম বাংলা গদ্যকে। এতদিন পর্যন্ত বাংলা গদ্য শুধুমাত্র কবিতার মধ্যে নিবদ্ধ ছিল, সেটা শুধুমাত্র কয়া ত্রিপদীর একটা বন্ধনে আবদ্ধ। কিন্তু 19 শতকে এসে আমরা প্রথম পাচ্ছি বাংলা গদ্যকে, এবং সেটাও কিন্তু কোনো সাহিত্যের প্রয়োজনে নয়। আমরা সেখানে দেখছি যে আগে ছিল পুঁথি, সেই পুঁথি তালপাতার পুঁথি, সেই পুঁথি ছিল তুলোর কাগজ হ্যান্ডমেড পেপারের পুঁথি, কিন্তু সেই পুঁথি সংরক্ষণ করা একটা কঠিন ব্যাপার ছিল। তাছাড়া আরও একটা অসুবিধা, পুঁথি সকলের বাড়িতে বইয়ের মতন ঘরে ঘরে থাকতো না, এবং একটা পুঁথি থেকে যখন আরেকটা পুঁথিতে রূপান্তরিত হতো তখন কিন্তু অনেকেই তার মধ্যে দু একটা শব্দ পরিবর্তন করে নিতে, এবং তার ফলে হয়েছে এমন অনেক পুরনো পুঁথি আছে যার আসল কোনটা সেটা কিন্তু আমরা আজ জানি না। যেমন কৃত্তিবাসী রামায়ণের আসল পুঁথি কোথায় আছে এবং সেটা কোনটা সেটা কিন্তু আজকে আমরা কেউ জানি না। তাছাড়া কৃত্তিবাসী রামায়ণের সব থেকে আকর্ষণীয় অংশ ছিল তার লঙ্কাকাণ্ড। তার এত 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 পুঁথি পাওয়া গেছে যে তার আসল পুঁথি কোনটা সেটা আমরা আজও কিন্তু পাইনি। 19 শতকে আমরা প্রথম দেখতে পাচ্ছি ছাপাখানা, এবং সেটাও কিন্তু একটা অন্য প্রয়োজনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ, এই দুটি সংস্থাকে শ্রীরামপুর মিশনে যারা ছিলেন খ্রিস্টান ধর্মযাজক, তারা এদেশের মানুষদের মধ্যে তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্ম প্রচার, এবং তারা দেখেছিলেন যে দেশীয় ভাষায় যদি এই ধর্ম যদি প্রচার করা যায় তাহলে যত বেশি মানুষের কাছে পৌঁছবে, অন্য ভাষায় সেটা তার ক্ষমতা নেই। এবং সেই জন্যই তারা বাইবেল অনুবাদ করছেন, আরও অনেক কিছু গ্রন্থ তারা অনুবাদ করছেন। তারা বাংলা অক্ষর, সেখানে আমরা পঞ্চানন কর্মকারের নাম পাচ্ছি, বাংলা অক্ষর প্রথম তৈরি হচ্ছে, এবং ধীরে ধীরে বাংলা গ্রন্থ সেটার একটা গ্রন্থের রূপ পাচ্ছি। এবং গ্রন্থের একটা সুবিধা, সেই লেখক নিজে না চাইলে অন্য কেউ সেই গ্রন্থের কোনো পরিবর্তন নিজে থেকে করতে পারে না। কাজেই বাংলা ভাষা আমরা যদি মাতৃভাষার ইতিহাসটাকে বিচার যদি করি তাহলে কিন্তু আমরা কিন্তু এই দিবসটা পালনের একটা তাৎপর্য পাবো। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বিজ্ঞানের অনেক কিছু যেগুলো উচ্চ শিক্ষায় ব্যবহৃত হয় এমন বেশিরভাগ গ্রন্থ সেগুলো কিন্তু ইংরেজি ভাষাতেই লেখা, এবং ইংরেজি না জানলে সেই শিক্ষাগুলো শিক্ষা নেওয়া খুব অসুবিধা হয়ে যায়। বিশেষ করে চিকিৎসা শাস্ত্রের মতন গ্রন্থ সেগুলো উচ্চশিক্ষায় বাংলা ভাষায় সেরকম কোনো গুরুত্বই নেই। কাজে যে কারণে কিন্তু আজকে বেশিরভাগই ছাত্রছাত্রী যারা মুখ ফিরিয়েছে বাংলা থেকে। কাজে আমাদের এটা আরো প্রয়োজন যে আরো বেশি পরিমাণে গ্রন্থ যেগুলো বিজ্ঞান শিক্ষায় ব্যবহৃত হয় সেই গ্রন্থ আরো বেশি মাত্রায় মাতৃভাষার মাধ্যমে করা, যাতে অনেক বেশি মাত্রার ছাত্রছাত্রী সেখান থেকে উপকৃত হয়। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অনুবাদ। আমরা অনুবাদের মধ্য দিয়ে অনেক বিদেশি সাহিত্য যেগুলো বাংলা ভাষায় অনুদিত হয়েছে, সেই বিদেশি ভাষা যেগুলো আমরা নিজেরা পড়তে পারি না কিন্তু আমাদের মাতৃভাষার মধ্য দিয়ে সেই শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন আমি বলতে পারি আমাদের ছোটবেলায় এরকম অনেক বাংলা বই খুব সুন্দর সেগুলো প্রকাশিত হতো, সেগুলো মূলত রাশিয়ার যে রুটকা প্রকাশন বা চীন দেশ থেকে আসতো, চীনের বেজিং থেকে। সেই ধরনের বাংলায় লেখা বই, তার এত সুন্দর তার ছবি, এত সুন্দর ভাষা, বিশেষ করে রাশিয়ান ভাষা আমরা ছোটবেলায় কিন্তু আমরা ঘিরে পুতুল যেমন পড়েছি এই বইগুলো পড়েছি, এবং এইভাবে আমরা সমৃদ্ধ হয়েছি যে বিদেশি সাহিত্য যে এত সুন্দর হতে পারে
সেটা অনুবাদ না করে আমরা জানতেই পারতাম না। শেষে আমি এগুলো মূলত আমাদের যেটা মাতৃভাষা কেন আমরা চর্চা করব সেটার একটা দিক, এবং সেই সুবাদে আমি একটা ছোট্ট কবিতা, সেটা আমার নিজেরই লেখা, আমি আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটার নাম মাতৃভাষা। ভাষা একটি ছোট শব্দ, কিন্তু সত্যি ছোট কি মনে হয় না। যাতে শিশু প্রথম কথা বলে, একজন আরেকজনকে মনের কথা জানায়, তাই তো ভাষা। আর মাতৃভাষা তা যেন ভোরের আলো, পাখির প্রথম গান, বসন্তের প্রথম ফোটা পলাশ, 25শে বৈশাখের চির নূতনের গান, 22শে শ্রাবণের বাড়ি ধারা, 21শে ফেব্রুয়ারির শহীদের রক্ত, যা মনে করিয়ে দেয় আপোষ নয়, কোনো অন্যায়ের সঙ্গেই আপোষ নয়। ধন্যবাদ। নদীর পাড়ে দাঁড়িয়ে একটা ছোট শিশু তার মাকে জিজ্ঞেস করে, মা এই নদীর কোথা থেকে এসেছে? আমাদের প্রশ্ন যে বাংলা ভাষা তুমি কোথা থেকে এসেছো? আসলে আমরা ইংরেজি নিয়ে যতটা গর্বিত, বাংলা নিয়ে হয়তো ততটা নয়। কিন্তু আমরা জানি বাংলা যে ভাষা বংশের ভাষা, সেটাও কিন্তু ইংরেজিও সে একই ভাষা বংশের ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ পৃথিবীর প্রায় আনাচে কানাচে ছড়িয়ে আছে। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশেরই একটি ভাষা হচ্ছে বাংলা। ইংরেজি, গ্রিক যে ভাষাগুলো এসেছে না, বড় বড় মহাকাব্য, সংস্কৃত, রামায়ণ লেখা হয়েছে, এই ভাষার কিন্তু একটা ভাষা বাংলা। ফলে তো আমাদের ছোট হওয়ার কিছু নেই। ইংরেজির যতটা গুরুত্ব, বাংলার ঠিক ততটাই হওয়া হয়েছে, আরো বেশি হওয়া হয়েছে। 19 শতকের আগে বা ইংরেজরা যখন আসছে 1757 আগে, ইংরেজি ভাষার দাপটে ভারতবর্ষে বা ভারতের মহাদেশে কিন্তু ছিল। তখন এই ভারতবর্ষ ধরে ফার্সি ভাষায় রাজকর্ম, মানে রাজভাষা হিসাবে দেখা গেছে, কাজকর্ম ফার্সি ভাষায় হয়েছে। রামমোহন রায় বাংলা সংস্কৃত শেখার পাশাপাশি তিনি কিন্তু ফার্সি ভাষাও শিখেছিলেন, এবং এই ফার্সি ভাষায় তিনি একটা পত্রিকারও প্রকাশ করেন, সিরাজুল আকবর নামে। মিরাজুল আকবর নামে একটা পত্রিকা প্রকাশ করেন। কারণ রাজভাষা ইংরেজি হওয়ার পরে এই ভাষার একটা গ্রহণযোগ্যতা। বর্তমান ভারতবর্ষ ইংরেজিতে কাজকর্ম হয়, স্বাভাবিকভাবে তার একটু গুরুত্ব বেড়েছে। আমি প্রত্যেকটি ভাষার প্রতি গুরুত্ব রেখে আমি বাংলা সাহিত্যে কিভাবে এই 21শে ফেব্রুয়ারি বা মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়, সেই বিষয়ে একটা উপন্যাসের 2-4 কথা বলবো, একেবারে ছোট। বাংলাদেশের বিখ্যাত লেখিকা সেলিনা হোসেন, তিনি একটা উপন্যাস লিখেছেন নীল মৌর্যের চৌবক। এটা ভাষা আন্দোলনের প্রেক্ষিতে লেখা। যদিও তিনি উপন্যাসে সময়কাল ধরেছেন 10ম থেকে 12শ শতক, অর্থাৎ পাল এবং সেন যুগ, এই দুটো যুগকে তিনি ধরেন। এতে বৌদ্ধ সমাজের তান্ত্রিক লেখা চর্যাপদ, এই চর্যাপদের যারা লেখক, এই উপন্যাসের চরিত্রটা ভূষপুর, ডঙ্গি, হেমমান, এরা হচ্ছে এই উপন্যাসের চরিত্র, যারা চর্যাপদের কবিতার লেখক। আসলে সেলিনা হোসেন দেখাতে চাইলেন এই সময়কালটাকে ধরে, এই সময়ে রাজভাষা সংস্কৃত, কিন্তু আপামর বাঙালি এই রাজসভার বাইরে যারা, তাদের যে আঞ্চলিক ভাষা, সেই ভাষায় তারা কবিতা লিখতে শুরু করছে, সেই ভাষার দিকে ঝুঁকে পড়ছে। এই ঘটনাটিকে তিনি গ্রহণ করলেন উপন্যাসের মূল বিষয় হিসেবে, এবং দেখাতে চাইলেন 71-এর ভাষা আন্দোলনের প্রেক্ষিতে।
এই যে বাঙালিরা চর্যাপদের কবি দেখব, রাজসভাতে কবিতা পাঠ করতে দেওয়া হচ্ছে না, সেখানকার মন্ত্রী দেওয়ান ভদ্র তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, দম্ভিকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাদের বস্তি জ্বালিয়ে দিচ্ছে। ঠিক যেটা হলো পাকিস্তানের সাথে, মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সঙ্গে এই ভাষা নিয়ে দ্বন্দ্ব। সেদিনও বাংলা ভাষায় মন্ত্রিসভায় বক্তব্য দিতে দেওয়া হয়নি। এই যে একটা মেলবন্ধন, এই মেলবন্ধনের সূত্র ধরে শ্রীলেখ হোসেন এই নীলকমলের যৌবন উপন্যাসটা লিখেছেন। আমি এইটুকুই বলছি, এরপরে আমাদের রুটিনাকে বলবো কিছু বলার জন্য। আসুন। আজ 21শে ফেব্রুয়ারি দিন আমাদের ভীষণ প্রিয় একটা দিন। বিশেষ করে আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশুনো করি তাদের একটা ভীষণ প্রিয় দিন, কিন্তু তার সঙ্গেই মনে একটা অভিমান জন্মে আছে। বলেই ফেলি যে এত কম উপস্থিতি, এটা যেন একদিকে প্রতীকী আর কি। ভাষাকে আমরা কত তুচ্ছভাবে দেখি এবং ভাষাকে আমরা শুধুমাত্র উপার্জনের অঙ্গ হিসেবে এনে ফেলেছি। ভাষার প্রধান সেজন্য বাংলা এত অনাদর, বাংলার এত, বাংলা কেন সমস্ত ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজগুলোরই একই অবস্থা। সেই জন্য একটা এখানে কিন্তু একই সঙ্গে আমার ভীষণ ভালো লাগছে আজকে মেয়েরা যে আজকে মেয়েরা এবং শিক্ষক শিক্ষিকারা এত নানা দিক থেকে ভাষার প্রয়োজনীয়তার দিকটা ধরেছেন, সেই কথাটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে। ভীষণ একটা পরিপূর্ণ আলোচনা হয়েছে আজকে ভাষা নিয়ে। ভাষা আধিপত্যবাদের কীরকম শিকার, ইংরেজি কীরকম আমাদের ইংরেজির দাপটে কীরকম ভাষা কুক্ষিগত হয়ে গেছে, আমাদের প্রাচীন ভাষার ঐতিহ্য, সব দিক থেকে সবাই এই নানা দিক থেকে প্রসঙ্গগুলো ছুঁয়ে যেতে চেয়েছেন। আর মোশাররফ তো একটা ঔৎসুক্য বাড়ি দিয়ে চলে গেল, এটা পড়া উচিত ছিল, পড়িনি উপন্যাসটা। আরেকটা কথা আমার ভীষণ মনে হচ্ছে, যেটা বলা দরকার, যেটা আমাদের ছাত্রীদের জানা দরকার এবং শিক্ষকরা সবাই জানেন, যে এত প্রচুর কত লক্ষ ভাষা আছে সারা পৃথিবীতে, কিন্তু তার মধ্যে বিশেষ কয়েকটা ভাষা ছাড়া বাকি সব ভাষাগুলো আস্তে আস্তে, বিশেষ করে অল্প গোষ্ঠীতে বলা হয়, এরকম ভাষা সমস্ত মরে যাচ্ছে। ইংরেজি বা মান্ডারিনের মতো, যে চৈনিক মান্ডারিনের মতো যে ভাষাগুলো রোজগারের ভাষা, সেই রোজগারের ভাষা ছাড়া বাকিগুলো চাপে, অনাদরে, অবহেলায়, অব্যবহারে মরে যাচ্ছে ধীরে ধীরে। যদি দরকারি না হয় মরে যাবো, তাতে কি এসে যায়, তাই কি? তা কিন্তু নয়। কেন? তার কারণ আমরা যা ভাবি, আমরা যা আবিষ্কার করি, আমরা যা সঞ্চয় করি, সেটা সমস্ত জমে থাকে কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। আমরা যখন আয়ুর্বেদ তার ব্যবহারগুলো, পুরনো কবিরা যে ব্যবহারগুলো মানে জমিয়ে রাখে, আবিষ্কার করে, সেগুলো জ্ঞান সঞ্চয় করে, সেগুলো কিসের মাধ্যমে জমা থাকে? ভাষার মাধ্যমে। তাই ভাষা মরে যাওয়া মানে কোটি 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 মানুষের ঔৎসুক্য, আবিষ্কার, শ্রম, অভিজ্ঞতা, ঘাম, রক্ত, পুজ, সেগুলো মরে যাওয়া আমাদেরই ক্ষতি।
তাই তোমাদের বলি যে নিজের ভাষাকে হারিয়ে যেতে দিও না। আর নিজের ভাষাই তো আমার শক্তি, আমার অহংকার। আমার আজকে তোমাদের এই নানা কথা শুনতে শুনতে আমি ঠিক করে আসলে কি বলবো, আমার একটা গল্প মনে পড়েছে, খুব বিখ্যাত গল্প, সারা পৃথিবীতেই খুব বিখ্যাত গল্প। সেই গল্পটা একটু বলি, হয়তো মেয়েরা সবাই জানে না, শিক্ষকরা জানে। ফ্রেঞ্চ লেখক আলফান্স ডোডে, তার একটা বিখ্যাত গল্প হচ্ছে দ্য লাস্ট লেসন। বিসমার্কের প্রাশিয়া যখন ফ্রান্স অধিকার করে, সেই সময় যেদিন ফ্রান্স অধিকার করলো সেদিনের একটা দিনের একটা ছোট্ট গল্প। পুরো গল্পটা আমি বলতে পারবো না, এখন তৈরি হয়ে আসছে, তো আমি যেটুকু মনে আছে সেটুকু বলছি। একটা বাচ্চা ছেলে ফ্রান্স, সে বাড়ি থেকে বেরোলো স্কুলের উদ্দেশ্যে। একটু ভয় ভয় বেরোলো, কেন সেদিন তাদের পার্টিসিপল পড়া ধরার কথা। মাস্টারমশাই একটা কিচ্ছু পড়াশুনো করেনি, খুবই মনে মনে দুঃখিতভাবে বেরোলো। এদিকে আকাশ পরিষ্কার, একটা উষ্ণ আবহাওয়া, বসন্ত আবহাওয়া, পাখি ডাকছে, দূরে মাঠগুলো কোনাগুলো ওই কুয়াশায় ভরে আছে, আর সামনে আলো, সূর্যের আলো এসে পড়েছে। এমন দিনে বাইরে বেরিয়ে গাইলে গাইলে না করে গান গাইতে গাইতে বেরোনো, আর কত আনন্দের, তাই না? এইভাবে স্কুলে যেতে কারো ইচ্ছে করে, যাই হোক, যদি আবার মাস্টারমশাই বকে এই জন্য তো স্কুলে যাচ্ছে। একটু এগিয়ে, এবং রোজকার মতো দেখছে দূরে রাশিয়ান সৈন্যরা ড্রিল করছে। একটু এগিয়ে দেখলো যে গ্রামের লোকজন একটা নোটিশ বোর্ডের সামনে সবাই ভিড় করে আছে এবং খুব উত্তেজিতভাবে কথা বলছে। কি বলছে কে জানে, তো দৌড়চ্ছে। তখন একজন, তার মধ্যে থেকে একজন মুদি দোকানি, তিনি বললেন যে আরে এত দৌড়তে হবে না, আস্তে আস্তে যাবার, আর তো স্কুল তো হলো, আর তো দৌড়ে যেতে হবে না। কে বাবা কি কি বলছে? যাই হোক, তারপরে সে ওই নোটিশ বোর্ডটা হচ্ছে গ্রামে সরকারি কর্তৃপক্ষের নোটিশ বোর্ড, তাকে যা যা বলা হয় তাকে যা যা আদেশ হয়। যাই হোক, আরও একটু এগিয়ে স্কুলের সামনে গিয়ে সে খুব অবাক হয়ে গেল। এটা কি হচ্ছে? অন্যদিকে তো বাচ্চা ছেলেমেয়েরা চিৎকার করে, মাস্টারমশাই রুল দিয়ে টপ 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 করে আওয়াজ করে। সেদিন সব কবরের মতো নিস্তব্ধ। ঢুকে দেরি হয়ে গেছে, ঢুকে ভাবছে এক্ষুনি তো মাস্টারমশাই বলবেন, মাস্টারমশাই কিছু বললেন এসো ফ্রান্স, বসে যাও, নিজের জায়গাটায় বসে যাও, এক্ষুনি পড়া শুরু হবে। বসতে গিয়ে ও দেখে যে পেছনের বেঞ্চে সব গ্রামের যারা কি বলবো গুরুত্বপূর্ণ মানুষগুলো সব চুপ করে বসে আছে। পুরনো মেয়র, পোস্টমাস্টার, বড় মুদি দোকানের মালিক, এরকম গ্রামের যারা জরুরি মানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিগণ, তারা চুপ করে উদাসভাবে বসে আছে। ওই নিজের জায়গায় গিয়ে বসলো এবং দেখলো যে মাস্টারমশাই সেদিন একটা বিশেষ জামা পরে এসছেন, সবুজ রঙের সুন্দর কোট, মাথায় ফ্রিল দেওয়া টুপি, ফ্রিল দেওয়া শার্ট, এসব পরে আছেন, যেগুলো মাস্টারমশাই সাধারণত বিশেষ দিন ছাড়া, প্রাইজ বিতরণের দিন এরকম দিন ছাড়া পড়েন না। এবং তিনি খুবই অন্যমনস্ক, মন খারাপ। তিনি বললেন, দাঁড়িয়ে বললেন, ছেলেরা শোনো, আজকে আমাদের একটা নোটিশ এসছে, সরকারি নোটিশ এসছে যে আজকে আমাদের শেষ ফ্রেঞ্চ পড়া, কাল থেকে জার্মান পড়তে হবে, ফ্রেঞ্চ আর পড়া হবে না। সুতরাং আজকেই আমি তোমাদের শেষ ফরাসি শিক্ষা দেওয়ার ক্লাসটি করব। গ্রামের স্কুল তো একজন মাস্টারমশাই করেন, তারপর তিনি আস্তে আস্তে ব্যাকরণ শুরু করলেন। ফ্রান্স দেখছো যে ব্যাকরণকে এত ঘৃণা করত, সে ব্যাকরণের সমস্ত পড়াগুলো আজকে যেন কীরকম সহজ লাগছে।
তারপরে মাস্টারমশাই শুরু করলেন ইতিহাস পড়ানো। তিনি বললেন যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষাগুলোর মধ্যে একটা হচ্ছে ফরাসি ভাষা, যেটা এত সুমধুর, এত সুললিত। এবং তিনি যখন ফ্রান্সের ইতিহাসটা খুব সংক্ষেপে বললেন, তখন আস্তে 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 ফ্রান্সের মনে হচ্ছে যে সে কেন এতদিন পড়েনি, কেন এতদিন তার এত কঠিন লাগতো তার পড়াটা। তখন সে একটু একটু করে বুঝতে পারছে যে এতদিন সে কোনোদিন মন দিয়ে পড়াটা শোনেনি, তাই জন্য তার এত কঠিন লাগছে। আর যে পড়াশুনোটাকে সে এত মানে রাগ করতো, কেন করতে হবে বলে সে এত রাগ করতো, এত ঘৃণা করতো, এত বিরক্ত হতো, ঘৃণা করতে বলবো না, বিরক্ত হতো পড়ার উপর। আজকে তার মনে হচ্ছে যে কাল থেকে আর এই ফ্রেঞ্চ বইটা আমি পড়বো না, আর পড়তে পারবো না। এটা কি করে হতে পারে? এটা এই আজকে তো কবিতাগুলো শুনতে, কবিতা পড়াচ্ছেন মাস্টার, সেই কবিতাগুলো পড়তে এত ভালো লাগছে, এটা আমি কেন কাল থেকে কেন আমি পড়বো না? তাহলে কাল থেকে কি সবটা পেছনে তাকিয়ে দেখছে যে যারা এসেছিলেন আর কি, সেই পেছনে যারা পদাধিকারী মানুষজন, তারা সব তাদের স্কুলের পুরোনো বইগুলো হাতে নিয়ে এসেছে, সে পুরোনো দাগ ধরা, তারা তো কবে পড়েছে, তাই না? সেই পুরোনো দাগ ধরা বইগুলো নিয়ে তারা ঝুমঝাম করে কাঁদছে। হ্যাঁ, আর ওর মনে হচ্ছে যে কাল থেকে সবটা জার্মানি, মানে এখানে এসে কাল থেকে জার্মানিতে পড়তে হবে, এটা আমি কিচ্ছু জানি না, যেটা আমরা কেউ কিচ্ছু জানি না। তাহলে পাখিগুলো কী করবে? কাল থেকে জার্মান বলবে? তাহলে আমাদের কুকুরগুলো কাল থেকে কী করবে? পাখি জার্মান বলবে? আমাদের পোষা মিনিগুলো কী করবে? জার্মান বলবে? আস্তে আস্তে মাস্টারমশাই পড়ানো শেষ করলেন। ততক্ষণে ওই স্কুলের বাড়িটা ঘিরে ধরেছে রাশিয়ার সেই সৈন্যরা, যারা ড্রিল করছিল, তারা আস্তে আস্তে এসে ঘিরে ধরেছে। স্কুল বন্ধ হয়ে যাবে। প্রাণপণে নিজের সমস্ত শক্তি দিয়ে মাস্টারমশাই বোর্ডের দিকে লিখলেন ভিভা লা ফ্রান্স, মানে ফ্রান্সের জয় হোক বলে চকটা ভেঙে দিয়ে বলে স্কুল এখন শেষ হয়ে গেল, ডিসমিস হয়ে গেল। এরপরে বিদ্যুৎটাকে বলব কিছু বলার জন্য। হ্যাঁ, ইংরেজি বিভাগ। শেষে একটা শুভ সকাল আমার স্নেহের ছাত্রছাত্রী, আমার ছোট লিডার এবং আমার সহকর্মী, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার একটা সংক্ষিপ্ত বক্তব্য না, এটা আমার একটা যেটুকু আমি বুঝতে পারলাম প্রিন্সিপাল ম্যাডামের কথা শুনে, সোনালী ম্যাডামের কথা শুনে, আপনার বসে তাদের বক্তব্যের মধ্য দিয়ে যে আমাদের যে ভাষার গুরুত্ব, মাতৃভাষার গুরুত্ব, যে বলে গেছে অনেকে বললেন, চরিত্রা ঠাকুর বলেছে যে মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো ঈশ্বর। আমরা এইখানে একটা লাভ, একটা প্রতীক, এটা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে আমাদের যে অস্তিত্ব, আমরা যে একটা টিকে আছি, আমাদের যে একটা সাংস্কৃতিক অস্তিত্ব, এই অস্তিত্বটা আমাদেরকে মনে করিয়ে দেয়। আমরা বলার উপত্যকার যে ভাষা আন্দোলন, সেটা আমরা অনেকেই জানি, সেটা আমরা শুনলাম। আমরা শুনলাম যে কালচারের একটা ইম্পেরিয়ালিজম, মাল্টি কালচারাল, বহু ভাষা, এটা আমাদেরকে সংযোগ করি। আমাদের যে আন্দোলনটা, আজকে যে মাতৃভাষা বাংলা ভাষা, সেটা যে আন্দোলন প্রথম শুরু হয়েছিল 1952 সালে, যখন সারা বাঙালিকে ছিল একটা জেলখানায় তারা পুড়ে
কেননা কোনো ব্যক্তি যদি তার নিজের ভাষা, তার ভাবনা, তার সংস্কৃতিকে প্রকাশ করতে না পারে, সে যেন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। প্রকাশ করতে গেলে না, বেঁচে থেকে সে মারানো লিভিং ডেথ পাচ্ছে। তাই আজকে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা মানুষের যে মাতৃভাষা, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের ভাষাকে তাদের নিজেদের দায়িত্ব টিকিয়ে রাখার জন্য, যাতে প্রত্যেকটা ভাষা পৃথিবীতে টিকে থাকে, তাহলেই আমাদের সাহিত্যে যে ডেভেলপমেন্ট, যে উন্নতি, সেটা হয়। ভাষাগুলোকে মরে গেলে সব সভ্যতাই মরে যাবে, সভ্যতার ডেথ হয়ে যাবে। তাই এইটুকু বলি যে আমরা আমাদের নিজের মাতৃভাষায় পড়াশোনা করে আমরা অনেক অনেক দূরে যেতে পারব। ভাষা একটা মাধ্যম, এই মাধ্যমে আমরা চাকরি করতে পারবো, অন্য কিছু যেতে পারবো, কিন্তু ভাবনাটা সে মাতৃভাষা থেকেই আসবে। তাই মনের গর্ব, মনের আশা, আমাদের বাংলা ভাষা, আমার ভাইয়ের রক্তের আন্দোলনে 21শে ফেব্রুয়ারি আমি কি বুঝতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত একটা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। এরপরে আমরা একটা গান শুনব, চলে আসুন। সদস্যদের যারা এই গানে অংশগ্রহণ করেছে। সিদ্ধার্থ শাস্ত্রী কলেজ বাংলা বিভাগ ও IQST-র তরফ থেকে আপনাদের সকলকে জ্ঞাপন করছি। সেই সাথে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা দিচ্ছি যারা এই অনুষ্ঠানের নেপথ্যে অনেক কাজ করে গেছেন, তাদের সকলের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।